Tutorial evolution. Let's study with fun. Hi dear students, here I am again with you to teach you something new as I always. Today I am going to teach you how to make simple sentences. Now first you need to know what is simple sentence. A simple sentence consists of one clause, one subject, one predicate, one finite verb. Mind it, one, only one. One subject, one predicate, one clause, one finite verb. এবার একটাই ক্লজ কেন বললাম? কারণ ক্লজ সম্বন্ধে একটু জানা যাক। ক্লজ ইজ এ স্মল সেন্টেন্স উইদিন এ বিগ সেন্টেন্স। ঠিক আছে, একটা বড় সেন্টেন্সের মধ্যে যখন আরও একটা সেন্টেন্স ঢুকিয়ে দেওয়া হয় বুদ্ধি করে, তখন সেটাকে ক্লজ বলি আমরা। আর তখন কিন্তু সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যায়। ওই জন্যই তার মানে বড় সেন্টেন্সের মধ্যে ছোট আরেকটা সেন্টেন্স ঢুকিয়ে দিলে সেটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আর সিম্পলের ক্ষেত্রে তার মানে একটাই সেন্টেন্স থাকবে, ওই জন্য ওটাকেই ক্লজ বলছি। তো এবার একটু ক্লজ সম্বন্ধে জানা উচিত। ক্লজ তিন ধরনের হয়, একটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ, সাব ক্লজও বলি, বা ডিপেন্ডেন্ট ক্লজ। এটাতেই বুঝতে পারছি এই সাব অর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজগুলো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকে। ঠিক যেমন একটা প্রধান নদী থেকে শাখা নদী তৈরি হয়, মেন সাব, আর ওই শাখা নদীগুলো ডিপেন্ডেন্ট থাকে অন দ্য মেন যে স্ট্রিম, তারপর প্রধান নদীর উপর। তো আরেকটা ক্লজ হয়, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, যেগুলো আবার প্রিন্সিপাল ক্লজ দিয়ে গঠিত হয়। অনেকগুলো প্রিন্সিপাল ক্লজ যখন আমরা কানেক্ট করি কনজাংশন দিয়ে, তখন সেটা কোঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। যাই হোক, এখানে ক্লজের কথা বলা হচ্ছে না, যেহেতু সিম্পল সেন্টেন্স বলছি, কনসেপ্ট দিয়ে রাখলাম। তার মানে সিম্পল সেন্টেন্সে ওই যে একটাই ক্লজ ইউজ হয়, সেটা অ্যাকচুয়ালি কিন্তু মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। কারণ সাব ক্লজের প্রশ্ন ওঠে না, কারণ সাব ক্লজ তো কোনো একটা মেন ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকবে, তাই না? তার মানে ওখানে দুটো ক্লজ থাকতে হবে, আর তখনই সেটা কমপ্লেক্স হয়ে যাবে। কাজেই সিম্পল সেন্টেন্সে একটাই মেন বা প্রিন্সিপাল ক্লজ থাকে। এটা ফার্স্টে ক্লিয়ার হলো। নেক্সট ওয়ান, সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট, একটাই প্রেডিকেট থাকে। ভালো করে শোনো, যেহেতু একটা ক্লজে একটাই সাবজেক্ট থাকে, তাহলে দুটো ক্লজ কি করে হতে পারে সিম্পল সেন্টেন্সে? তাহলে তো ওটা কমপ্লেক্স হয়ে যাবে। ওই জন্য একটাই সাবজেক্ট, একটাই প্রেডিকেট। আর ফিনিট ভার্ব বলতে মেন ভার্বকে বোঝায়। একটা সেন্টেন্সে যদি দুটোই মেন ভার্ব থাকে, তাহলে তো সেটা সিম্পল কখনোই থাকে না, আইদার সেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড হয়ে যাবে, ডিপেন্ডিং অন দ্য ক্লজ। ঠিক আছে, তো সিম্পল সেন্টেন্সে তাহলে এই কথাটা সবার আগে মনে রাখতে হবে, একটাই সাবজেক্ট, একটাই প্রেডিকেট, একটাই ক্লজ এবং একটাই প্রিন্সিপাল ভার্ব। এইবার এই সিম্পল সেন্টেন্স কত রকম ভাবে তৈরি হয় সেগুলো একবার লিস্ট একটু দেখে নাও। তো দেখো, ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিও আর প্রত্যেকটা ভালো করে শিখে নাও। Stay tuned and bear with me. সবার আগে পার্টিসিপল নিয়ে কথা বলি। পার্টিসিপল চার ধরনের হয়। প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যেটা হয়। জানো তো আমরা ভার্বকে চারভাবে শিখেছি, অনেকে তিনভাবে শিখেছে। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। যেমন যদি ডু দিয়ে উদাহরণ দিই, ডু প্রেজেন্ট, পাস্ট ডিড, পাস্ট পার্টিসিপল ডান, আর প্রেজেন্ট পার্টিসিপল ডুইং। এইভাবে যদি আমরা প্রত্যেকটা ভার্বকে মনে রাখি, রুট ভার্বগুলোকে, তাহলে কিন্তু আমরা খুব সহজে পার্টিসিপলগুলো মনে রাখতে পারবো। ইভেন থার্ড ফর্মগুলো মনে রাখতে পারবো। মেনলি তো প্রেজেন্ট পার্টিসিপল প্রবলেম হয় না, মেনলি প্রবলেম হয় তোমার পাস্ট পার্টিসিপল। কারণ কিছু কিছু স্ট্রং ওয়ার্ড হয় বা ইরেগুলার ওয়ার্ড, যেগুলো সেকেন্ড বা থার্ড ফর্মটা চেঞ্জ হয়ে যায় কমপ্লিটলি, মানে তিনটে ফর্মই আলাদা। যেমন ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। তারপরে হচ্ছে তোমার গো, ওয়েন্ট, গান। তো এই যে জিনিসগুলো, সেগুলো যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেকটা ফর্মে, ওই জন্য এগুলো স্ট্রং বা ইররেগুলার ভার্ব। তো এগুলো মনে রাখতেও সুবিধা হবে এইভাবে যদি তোমরা পড়ো। চলো এবার বাকি পার্টিসিপলগুলো জেনে নিই। তাহলে একটা বললাম প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা ভার্বের থার্ড ফর্ম। আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যেখানে তোমার হ্যাভিং বা বিং দিয়ে বসে।
সেন্টেন্সটা শুরু হয় আর কি হ্যাভিং বা বিং দিয়ে, এইটুকু আপাতত জানো, তারপরে ফর্মুলায় যখন দেবো এক্সাম্পল দেবো বুঝতে পারবে। আর লাস্ট ওয়ান হচ্ছে অ্যাবসলিউট পার্টিসিপল বা নমিনেটিভ অ্যাবসলিউট, আর এখানে সাবজেক্টের পর হ্যাভিং বা বিং ইউজ হয়। চলো এবার প্রেজেন্ট পার্টিসিপলের কয়েকটা উদাহরণ দেখে নিই উইথ ফর্মুলা। ফর্মুলাটা দেখো কি হলো তাহলে। এইটা দেখবে একটা উদাহরণ দিই সেন্টেন্স। আমি যদি বলি আই স সাম বার্ডস ফ্লাইং ওভার মাই হেড, দেখো এটা কি হচ্ছে, একটা সেন্টেন্স কমপ্লিট বোঝা যাচ্ছে। আই স সাম বার্ডস একটা সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে গেছে, তারপরে এক্সট্রা পার্টটা ওই পার্টিসিপেল পার্টটা ফ্লাইং ওভার মাই হেড, আমার মাথার উপর উঠতে দেখছি। এই যে ফ্লাইংটা এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। এবং কি করে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পার্টিসিপল? আমরা তো এটাকে কন্টিনিউয়াসও ভাবতে পারি। হ্যাঁ, কেন ভাববো না? তার কারণ একটাই, দেখবে কন্টিনিউয়াস টেন্স হলে তার আগে একটা বি ভার্ব নেবে। যেমন আই অ্যাম ফ্লাইং, বার্ডস আর ফ্লাইং, দে ওয়ার ডুইং সামথিং, তাহলে একটা বি ভার্বের পর ভাব প্লাস আইএনজি বসে, কাজে এটা কন্টিনিউয়াস টেন্স না। ভাব প্লাস আইএনজি এখানে কার মতো ভাবিতে হচ্ছে? মাথায় রাখবে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যাই বলি সেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এক্ষেত্রে পাখিগুলোর উড়ন্ত অবস্থাটাকে বোঝাচ্ছে। আই স সাম বার্ডস, বার্ডসগুলোর কন্ডিশন তখন কেমন ছিল, কি করছিল তারা? দে ওয়ার ফ্লাইং ওভার মাই হেড, তারা আমার মাথার উপরে উঠছিল, এটা ফ্লাইং। তো এটা অ্যাডজেক্টিভের মতো নাউনটা অর্থাৎ বার্ডসগুলোকে বর্ণনা করছে, সেই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আর একটা উদাহরণ দেওয়া যাক। আমি যদি বলি কমপ্লিটিং মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট টু প্লে, কমপ্লিটিং মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট টু প্লে, এক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো এটা সেন্টেন্সের মেইন জায়গাটা কি? আই ওয়েন্ট টু প্লে, এটা মেন সেন্টেন্স অ্যাসার্টিভ। তার আগে কমপ্লিটিং মাই হোমওয়ার্ক, হোমওয়ার্ক কমপ্লিট করে আই ওয়েন্ট টু প্লে, আমি খেলতে গিয়েছিলাম। দেখো মেন সেন্টেন্সটাকে আগে রেখে আমি ওটাকেও পরে ইউজ করতে পারি কিছু কিছু ক্ষেত্রে। আই ওয়েন্ট টু প্লে কমপ্লিটিং মাই হোমওয়ার্ক, ঠিক আছে? তো এইভাবে এটা খুব সহজ। মোট কথা সেন্টেন্সটা মেন থেকে যাবে, তারপরে পার্টিসিপলের ব্যবহার হবে। এই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ গেল। এরকমই ব্যবহার হয় অ্যাডজেক্টিভের মতো। পাস্ট পার্টিসিপলের একটা উদাহরণ দিই, এগুলো বুঝতে তোমার খুব সুবিধাই হবে, এগুলো কঠিন না। যদি বলি আই ফাউন্ড দ্য কি হিডেন আন্ডার দ্য বেডশিট, আমি চাবিটা খুঁজে পেয়েছিলাম বেডশিটের নিচে লুকিয়ে থাকা অবস্থায়। তাহলে আই ফাউন্ড দ্য কি, আই সাবজেক্ট, ফাউন্ড ভার্ব, কি অবজেক্ট। অবজেক্ট কি করে বের করতে হয় আমরা জানি তো, ভার্বকে, কোনো একটা সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরগুলো পাই সেগুলোই অবজেক্ট। যেমন আমি কি খুঁজে পেলাম, ভার্বটাকে প্রশ্ন করলাম, চাবি, তো অবজেক্ট আছে এখানে। তাহলে সাবজেক্ট বা অবজেক্ট একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো পার্টিসিপল ব্যবহার হয়েছে। আই ফাউন্ড দ্য কি হিডেন আন্ডার দ্য বেডশিট, বেডশিটের নিচে লুকিয়েছিল। এই হিডেন ভার্বের থার্ড ফর্ম, এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে। চাবিটা কি অবস্থায় ছিল? হিডেন অবস্থায় ছিল, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, নাউনকে বর্ণনা করছে সেজন্য। সো এটা গেল পাস্ট পার্টিসিপলের উদাহরণ। নেক্সট ওয়ান পারফেক্ট পার্টিসিপল, এটা ভালো করে বুঝবে। পারফেক্ট পার্টিসিপলে তোমাকে ধরে নিতে হবে দুটো সেন্টেন্স থাকে। দুটো সেন্টেন্সের মধ্যে একটা থাকবে তোমার কারণ এবং অপরটি থাকবে তার ফলাফল। মাথায় রাখবে যখন কারণ আর ফলাফলের সম্পর্কের দুটো সেন্টেন্স থাকবে আর তোমাকে সিম্পল করতে বলবে, তুমি স্বাচ্ছন্দ্যেই সেটাকে পারফেক্ট পার্টিসিপল বা আরও একটা যে চতুর্থ নম্বর বলেছিলাম নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট পার্টিসিপল এক্ষেত্রে হতে পারে। ডিফারেন্স কি? এই নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট পার্টিসিপলের সঙ্গে পারফেক্ট পার্টিসিপলের একটাই ডিফারেন্স, ওই ক্ষেত্রে মানে নমিনেটিভ অ্যাবসলিউট বা পারফেক্ট পার্টিসিপলের দুটো সাবজেক্ট থাকবে আলাদা দুটো সেন্টেন্সের, আর এই পারফেক্ট পার্টিসিপলের দুটো সাবজেক্টই থাকবে একই। উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে পারফেক্ট পার্টিসিপলের। যদি বলি আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। আই কুডন্ট ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কগুলোকে করতে পারিনি। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে কারণের সেন্টেন্স কোনটা? I was ill, আমি অসুস্থ ছিলাম, এটা দিস ইজ দ্য রিজন আই কুডন্ট ডু মাই হোমওয়ার্ক। আর ইফেক্ট ফলাফল কি হলো? আমি আমার হোমওয়ার্ক করতে পারিনি, ওটা তাহলে ফলাফল। তাহলে যা পরিবর্তন হবে সব এই কারণের সেন্টেন্সটিতে, আর ফলাফলের সেন্টেন্সটা কমা দিয়ে যা আছে অবিক্ষিপ্ত অবস্থায় বসে যাবে। ঠিক আছে, তো এই সেন্টেন্সটাকে যদি আমরা পারফেক্ট পার্টিসিপলে যুক্ত করি, ফর্মুলাটা দেখে নাও। এইবার দেখো তাহলে আমি এই দুটো সেন্টেন্সকে কানেক্ট করছি কীভাবে? অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। আমি বলেছি যে আই ওয়াজ ইল, এখানে একটা কথা এনবি নিচে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। সেন্টেন্সে বি ভার্ব থাকলে আমরা বিং ইউজ করব, আর বিং তারপরে সবসময় অ্যাডজেক্টিভ নেবে বা ভার্ব প্লাস আইএনজি নেবে নাউন হিসাবে। কি বললাম? সেন্টেন্সে বি ভার্ব থাকলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে আমরা বিংটাকে বেছে নেব এবং তারপরে অ্যাডজেক্টিভ বা ভার্ব প্লাস আইএনজি নাউন হিসাবে বসবে। ঠিক আছে,
সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে বসে না। তুমি অ্যাডজেক্টিভই বসবে, এটা মনে রেখো। আর যদি সেন্টেন্সটা রুট ভার্ব থাকে, অন্য কোনো ভার্ব, তাহলে আমরা হ্যাভিং এর পর থার্ড ফর্ম বসাবো, মনে থাকবে। বা ওই ভার্বটাও কোনো সময় আইএনজি যুক্ত হয়ে বসে যায়, কিন্তু সেটা পারফেক্ট পার্টিসিপলের মধ্যে ধরি না, আমি ধরি না, আমার মনে রাখতে সুবিধা হয় না। তো যাই হোক, আইদার বি ভার্ব থাকলে বিং প্লাস অ্যাডজেক্টিভ বসবে, আর অন্য কোনো ভার্ব থাকলে হ্যাভিং প্লাস ভার্ব 3 বসবে। তো এখানে আছে আই ওয়াজ ইল, আমি অসুস্থ, তাহলে বিং ইল। এখানে তুমি এবার বলবে, প্রশ্ন করবে, স্যার আই বিং ইল কেন হলো না? বলছি এটা পরে। বিং ইল আই কুডন্ট ডু মাই হোমওয়ার্ক, কারণ আইটা আমি সেকেন্ড সেন্টেন্সের ইয়েতে ব্যবহার করে ফেলছি। আর বলেছিলাম তো যে পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে দুটো সাবজেক্টে কী হয়, আমি অসুস্থ ছিলাম, আমি স্কুলে যেতে পারিনি, সেটা ফলাফল, কারণ ছিলাম আমি অসুস্থ। কাজে দুটোই আই, কাজে ব্যালেন্স করার জন্য আমরা পরের সেন্টেন্স তো বলেছি, তো পরের সেন্টেন্সটা মানে অবিভক্ত অবস্থায় সম্পূর্ণভাবে যেমন আছে সেরকমই বসে যায়, কাজে সাবজেক্ট নিয়ে বসাবো আমরা। আর ওখানে তো সাবজেক্ট ব্যবহৃত হচ্ছে, প্রথমে সাবজেক্টের প্রয়োজন নাই, যেহেতু দুটো সাবজেক্টই একই। তাহলে বিং ইল আই কুডন্ট ডু মাই হোমওয়ার্ক। আর একটা এক্সাম্পল যদি নিই, আই স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, আই ওয়াজ রিওয়ার্ডেড। আমি ক্লাসে প্রথম হয়েছিলাম এবং আমি পুরস্কৃত হয়েছিলাম। রিজন কোনটা? আমি ক্লাসে প্রথম হয়েছিলাম। আর ফলাফল কোনটা? আমি পুরস্কৃত হয়েছিলাম। তাহলে দেখো এখানে কিন্তু বি ভার্ব নাই, আই স্টুড ফার্স্ট, স্টুড আছে। তাহলে হ্যাভিং স্টুড ফার্স্ট, সাবজেক্ট উঠিয়ে দিলাম, পরে তো সাবজেক্ট ইউজ করবোই। তাহলে আই বাদ হ্যাভিং স্টুড ফার্স্ট, আই ওয়াজ রিওয়ার্ডেড, আই পরে বসে যাচ্ছে। তাহলে এই হচ্ছে ফর্মুলা, দেখে নাও এভাবে ইউজ হয়। দেখো ফর্মুলার সঙ্গে কিন্তু উদাহরণটা মিলে গেল, হ্যাভিং স্টুড ফার্স্ট আই ওয়াজ রিওয়ার্ডেড। এরপরে আসি অ্যাবসলিউট পার্টিসিপল বা নমিনেটিভ অ্যাবসলিউট, যেটা সম্বন্ধে আমি আগে বলেই দিয়েছি। এই ক্ষেত্রে সেম নিয়ম, একদম পারফেক্ট পার্টিসিপলের মতো, অনলি যেটা চেঞ্জ সেটা হচ্ছে দুটো সাবজেক্ট আলাদা। উদাহরণ দিলে বুঝতে পারবে, ফর্মুলাটা দেখে নাও। আর এনভিতে লিখে দিচ্ছি, যখন দুটো সাবজেক্ট আলাদা থাকবে বাকি সব নিয়ম পারফেক্ট পার্টিসিপলের মতো। তো দেখো একটা উদাহরণ দিই, I stood first in the class. The teacher of my school rewarded me. আমি ক্লাসে প্রথম হয়েছিলাম, আমাদের স্কুলের শিক্ষকরা আমাকে পুরস্কৃত করেছিল। দেখো আমি অসুস্থ হয়েছিলাম, এটা রিজন, আর ফলাফল কি? স্কুলের টিচাররা আমাকে পুরস্কৃত করেছিল। দুটো সাবজেক্ট আলাদা, আমি আর স্কুলের শিক্ষকরা। তখন আমরা ব্যালেন্স করার জন্য প্রথমে একটা সাবজেক্ট বসিয়ে দেবো। ফর্মুলায় দেখতে পাচ্ছ তো, প্রথমে সাবজেক্ট, বাকি সব কিন্তু পারফেক্ট পার্টিসিপলের মতো নিয়ম। তাহলে আই হ্যাভিং স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, দ্য টিচার অফ মাই স্কুল রিওয়ার্ডেড মি। আর একটা উদাহরণ নিয়ে নাও, I made noise, my mother rebuked me. I made noise, my mother rebuked me. আমি চিৎকার চেঁচামেচি করেছিলাম, আমার মা বকাবকি করেছিল আমাকে। তাহলে রিজন কি ছিল? আমি চিৎকার করেছিলাম, আর সেই জন্য মায়ের কাছে বকা খেয়েছিলাম। তো বিভাব নেই, তাহলে কি ইউজ করতে হবে? I having made noise, my mother rebuked me. ক্লিয়ার? তাহলে এই কটা ছিল পার্টিসিপলের ব্যবহার। এরপরে আমরা শিখবো ইনফিনিটিভ। ইনফিনিটিভ সম্বন্ধে কিছু বলবো না, অনেক বলা যেতে পারে, শুধু এইটুকু বলে দিই, ইনফিনিটিভ অ্যাক্টিভ আর প্যাসিভ এভাবে মনে রাখো। অ্যাক্টিভে 2 + ভার্ব 1 বসে, আর এই ইনফিনিটিভে সাধারণত তে বিভক্তি যুক্ত হয়। বাংলায় যে বিভক্তি শিখেছি আমরা, যেমন খেতে, করতে, বলতে, পড়তে, চলতে, এগুলো ঠিক আছে, তে বিভক্তি যুক্ত হচ্ছে কার সঙ্গে? ভার্বের সঙ্গে। ওই জন্য 2 + ভার্ব 1 বসে, এটা অ্যাক্টিভ। আর প্যাসিভ যদি বলতে হয় তাহলে 2 + বি + ভার্ব 3। ঠিক আছে, জানোই তো অ্যাক্টিভ আর প্যাসিভের, আর এখানে টানছি না। অ্যাক্টিভ মানে জাস্ট এইভাবে কান ধরা, আর প্যাসিভ মানে জাস্ট ঘুরিয়ে কান ধরা, দ্যাটস ইট, এইটুকুই, একটা কথা ঘুরিয়ে বলা। যাই হোক, তো ইনফিনিটিভ সেন্টেন্সে ইনফিনিটিভ নামটা কেন দেওয়া হয়েছে এটাকে বলি। ইনফিনিটিভ মানে ইনফাইনাইট, যেটা শেষ নেই, যেটা কোনো টেন্স, মোড, ভয়েস এগুলো দ্বারা রেস্ট্রিক্টেড না, এরা স্বাধীন, এরা সেন্টেন্সে স্বাধীনভাবে যে কোনো সেন্টেন্সে যে কোনো জায়গায় বসে যেতে পারে, ওই জন্য এটা ইনফিনিটিভ। যেমন কোনো ভার্ব ইউজ করতে গেলে আমরা টেন্স, মোড, ভয়েস এগুলো দ্বারা রেস্ট্রিক্ট করতে হয়। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে গেলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, পারফেক্ট ব্যবহার করতে গেলে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয় হ্যাভ ভার্বের পর। কিন্তু এই ইনফিনিটিভের ক্ষেত্রে কিন্তু এগুলো বিবেচনা করার দরকার নেই, সিম্পলি 2 + ভার্ব 1। উদাহরণ দেখে নিই, যদি বলি দেখো ফর্মুলা এখানে কিছু নেই, 2 + ভার্ব 1 এইটুকুই মনে রেখো, আর প্যাসিভে 2b + ভার্ব 3। যদি বলি আই উইল গো টু দার্জিলিং, আমি দার্জিলিংয়ে যাব। আই উইল স্পেন্ড মাই ভেকেশন দেয়ার, আমি সেখানে আমার ভেকেশনটা কাটাবো, সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, হোয়াট এভার দ্য ভ্যাকেশন মেবি। তো আই উইল গো টু দার্জিলিং টু স্পেন্ড মাই ভেকেশন দেয়ার, টু স্পেন্ড ভার্ব 1।
আমি দার্জিলিংয়ে যাব আমার ভ্যাকেশন কাটাতে, তে যুক্ত হচ্ছে, এই ধরনের। ঠিক আছে, আরও একটা যদি উদাহরণ দিই, আই হ্যাভ আ লট অফ টাস্ক, আই হ্যাভ টু ডু দ্যাম, আমার অনেক কাজ আছে, আমাকে সেগুলোকে করতে হবে। তাহলে আই হ্যাভ টু ডু আ লট অফ টাস্ক এইভাবে করা যেতে পারে, বা আই হ্যাভ এ লট অফ টাস্ক টু বি ডান করতে হবে। ঠিক আছে, প্যাসিভেও করা যেতে পারে এইভাবে। তো এই হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার, টু প্লাস ভার্ব ওয়ান বা টু প্লাস বি প্লাস ভার্ব থ্রি প্যাসিভে। এরপরে আসি হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, খুব মজার জিনিস। নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন, অ্যাপোজিশন কথার অর্থ হচ্ছে পাশে এসে বসা, তাহলে নাউনের পাশে এসে যারা বসে তারাই নাউন ইন অ্যাপোজিশন। এবার নাউনের পরে যে নাউন সম্বন্ধীয় শব্দগুলোকেই বসাতে হবে নিশ্চয়ই, অন্য শব্দ কিন্তু আমি বসিয়ে দিতে পারবো না। নাউন রিলেটেড সম্পর্ক থাকতে হবে, যে নাউনটা বসাচ্ছি অ্যাপোজিশন তার পাশে বসাতে গেলে সেটা যেন নাউনের সঙ্গে সম্পর্কিত হয়। যেমন যদি বলি ডক্টর বিধান চন্দ্র রায় ইজ আ ফেমাস ডক্টর, হি ইজ আ পলিটিশিয়ান টু, দুটো সেন্টেন্স। বিধানচন্দ্র রায় একজন বিখ্যাত ডাক্তার ছিলেন, তিনি একজন পলিটিশিয়ান মানে রাজনীতিবিদও ছিলেন। এবার এটাকে নাউন ইন অ্যাপোজিশনে ব্যবহার করতে গেলে দেখো, যেই ডক্টর বিধানচন্দ্র রায় সেই তো একজন ফেমাস ডাক্তার, তাহলে আমি এখানে একটা কথা বলা হয়নি, এই অ্যাপোজিশন পার্টটাতে কিন্তু ভার্ব থাকবে না। আর এটা যেহেতু নাউন কানেক্টেড আছে, নাউন সেন্টেন্সের কোথায় কোথায় বসে এটা তোমাকে ভাবতে হবে। নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসতে পারে, নাউন সেন্টেন্সের অবজেক্ট হিসাবে বসতে পারে, নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসতে পারে, নাউন কোনো কিছুর কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে। যাই বসুক না কেন, এই নাউনের পরেই অ্যাপোজিশনটা থাকবে, মাথায় রেখো। তাহলে সাবজেক্ট হলে প্রথমে বসবে অ্যাপোজিশনটা, মানে নাউনের পরেই মাঝখানে পার্টে, তখন কমা দিয়ে সেটাকে বন্ধনীর মধ্যে রাখতে হবে। আবার যদি অবজেক্ট পার্টে বসে তাহলে কমা দিয়ে ওটাকে সেপারেট করতে হবে। যেমন যদি বিধানচন্দ্র রায়টাই দেখি, দেখো মোটামুটি এরকম ফর্মুলা হবে, ডক্টর বিধানচন্দ্র রায় কমা আ ফেমাস পলিটিশিয়ান ইজ আ ফেমাস ডক্টর। তাহলে যে ডক্টর বিধানচন্দ্র রায় সেই হচ্ছে একজন পলিটিশিয়ান আর সেই হচ্ছে একজন ফেমাস ডক্টর। দেখো তাহলে এই যে কমার মাঝখানের পার্টটা, সেখানে কিন্তু কোনো ভার্ব নেই, ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করেছি। আর একটা উদাহরণ যদি দিই, উই অল নো রবীন্দ্রনাথ টেগর, হি ইজ আ ভার্সেটাইল জিনিয়াস। আমরা প্রত্যেকেই রবীন্দ্রনাথ টেগরকে চিনি, সে হচ্ছে একজন বহুমুখী ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। তাহলে যেই রবীন্দ্রনাথ টেগর সেই হচ্ছে বহুমুখী ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। তাহলে উই অল নো রবীন্দ্রনাথ টেগর, অবজেক্ট পার্টে বসেছে রবীন্দ্রনাথ টেগর, ওই জন্য তারপরে কমা দিয়ে আ ভার্সেটাইল জিনিয়াস। তাহলে উই অল নো রবীন্দ্রনাথ টেগর কমা দিয়ে আ ভার্সেটাইল জিনিয়াস, ফুল স্টপ, কমপ্লিট। দেখো আ ভার্সেটাইল জিনিয়াসে কিন্তু ভার্ব নেই। মোট কথা অ্যাপোজিশন পার্টটা ভার্ব বসানো যাবে না। ঠিক আছে, এরপরে অ্যাডভার্বিয়াল টু নিয়ে একটু বলি। অ্যাডভার্বিয়াল টু, টু মানে সো বা ভেরি, খুব, এই কথাটা বোঝায়। আর এটা সেন্টেন্সে একটু বৈপরীত্যভাবে ব্যবহার হয়। যেমন যদি একটা উদাহরণ দিই, ফর্মুলা পরে দিচ্ছি, আমি যদি বলি হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, আমি ডাইরেক্ট কম্বাইন করে দিলাম, সেন্টেন্সটা ভেঙে দিলে এরকম হচ্ছে হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক। আগে ভাঙা সেন্টেন্সটাকে দেখো, সে খুব দুর্বল, সে হাঁটতে পারে না। এই দুটোকে যখন আমরা কানেক্ট করছি তখন সেন্সটা নেগেটিভ বেয়ার করছে, ঠিক আছে, কিন্তু সেন্টেন্সটা দেখতে তোমার অ্যাফার্মেটিভ লাগবে। দেখো লিখছি হি ইজ টু উইক টু ওয়াক, এখানে কোনো নেগেটিভ সেন্টেন্স আছে নেই, কিন্তু বাংলাটা করি সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, বা সে হাঁটতে খুব দুর্বল, নেগেটিভ সেন্স বেয়ার করছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এই অ্যাডভার্বিয়াল টু এর ব্যবহার হয়। আবার এটা ডিপেন্ড করে সাবজেক্ট বা অবজেক্টের উপর। যদি এটা আবার অবজেক্ট নিয়ে হয়, যেমন দ্য স্টোন ইজ টু হার্ড টু বি ব্রোকেন। দেখো এখানে স্টোনটা হচ্ছে অবজেক্ট, ওই জন্য টু বি ব্রোকেন বলেছিলাম, প্যাসিভ ফর্মে টু বি প্লাস ভার্ব থ্রি হয়। তাহলে দ্য স্টোন ইজ টু হার্ড টু বি ব্রোকেন, পাথরটা এত শক্ত যে ভাঙা যাবে না, পাথরটা ভাঙার পক্ষে খুবই শক্ত, এরকমভাবেও বলা যেতে পারে। তাহলে এই হচ্ছে অ্যাডভার্বিয়াল টু এর ব্যবহার, উদাহরণগুলো মনে রেখো। এরপরে কিছু ফ্রেজ প্রিপোজিশন নিয়ে বলি। ফ্রেজ প্রিপোজিশন যেমন ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ আর ডেসপাইট দুটোই সেম, ঠিক আছে। আর এটা সেন্টেন্সে কন্ট্রাস্ট হিসেবে ব্যবহৃত হয়। কন্ট্রাস্ট মানে বৈপরীত্য। যেমন ধরো আমি অসুস্থ, এবার বাড়ির লোক কি এক্সপেক্ট করবে, আমি আজকে স্কুলে পড়াতে যাব না বা আমি আমার কর্মস্থলে যাব না, কিন্তু তবুও আমি কর্মস্থলে গেলাম। এই যে কন্ট্রাস্ট, সে বছরে একদিনও পড়াশোনা করে না,
এক্সপেক্ট কি করবে তুমি, সে পরীক্ষায় পাস করতে পারবে না বা খুব সাধারণ স্টুডেন্ট হবে। আবার তুমি শুনছো সে ক্লাসে ফার্স্ট হয়, আনএক্সপেক্টেড। এই যে কন্ট্রাস্টের ক্ষেত্রে এই ইনস্পাইট অফ বা ডেসপাইট ব্যবহার হয়। উদাহরণ দিই, তার আগে ফর্মুলাটা দেখে নাও। হি ইজ আ পোর ম্যান, হি লাইকস চ্যারিটি। সে একজন গরিব মানুষ, সে আবার দান ধ্যান পছন্দ করে। হাউ ক্যান ইট বি? তো এই কন্ট্রাস্ট। তাহলে হি ইজ এ পোর ম্যান, এখানে বি ভার্ব আছে, তাহলে আমরা বলেছিলাম বি ভার্ব থাকলে বিং ইউজ করতে পারবো। তাহলে ইন স্পাইট অফ বিং পোর ম্যান, তাহলে ইন স্পাইট অফ বিং আ পোর ম্যান হি লাইকস চ্যারিটি। দেখো ফর্মুলার সঙ্গে মিলে যাচ্ছে। আবার এটাকে ডেসপাইট দিয়ে প্রকাশ করা যেতে পারে, ডেসপাইট আ পোর ম্যান হি লাইকস চ্যারিটি। এই ইনস্পাইট অফ এর ফর্মুলাটা আরেকভাবে প্রকাশ করা যেতে পারে। এক্ষেত্রে তোমাকে দুটো জিনিস জানতে হবে, যে কোনো ওয়ার্ডের নাউন ফর্মটা জেনে নিতে হবে, আর তোমাকে পসেসিভ অ্যাডজেক্টিভ সম্বন্ধে জানতে হবে। দু ধরনের অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ প্রচুর রকমের হয় এবং প্রোনাউনও প্রচুর রকমের হয়। তো এটা একটু প্রোনাউন দিয়ে মনে রাখো, পসেসিভ প্রোনাউন, ঠিক আছে, আর পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দুটো জানতে হবে। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, যেমন মাই, ইয়োর, আওয়ার, তারপর দেয়ার, হিজ, হার, এগুলো। দেখো এগুলোর পরে নাউন বসাতে খুব সুবিধা হয়। মাই পেন, ইয়োর বুক, দেয়ার গার্ডেন, আওয়ার হাউস, এই। আর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইটা হয়ে যায় মাইন, দ্য পেন ইজ মাইন, দেখো শেষের দিকে বসছে। আর বাকিগুলো যেগুলো বললাম, ইয়োর হয়ে যায় ইয়ার্স, দেয়ার হয়ে যায় দেয়ার্স, হিজ হয়ে যায় হিজই থাকে, হার হয়ে যায় হার্স, এগুলো এস যুক্ত হয়ে যায়। এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো এগুলো বাদ দাও, পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো বললাম সেগুলো জানতে হবে, আর যে কোনো ওয়ার্ডের নাউন ফর্ম জানতে হবে। যেমন যদি বলি যে তোমাকে হয়তো বললো হি ইজ এ পোর ম্যান হি লাইকস চ্যারিটি, এবার পোরটাকে আন্ডারলাইন করে তোমাকে বললো জয়েন দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড পোর। তোমাকে বললো সেন্টেন্সটাকে জয়েন করতে এবং এই পোর ওয়ার্ডটার নাউন ফর্ম ব্যবহার করতে বললো। কি করবে তুমি? এই সেকেন্ড ফর্মুলা যেটা আমি এখন বলছি, দেখে নাও, স্ক্রিনে দিলাম, এভাবে লিখবে। তাহলে ইন স্পাইট অফ হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ পভার্টি, ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও হি লাইকস চ্যারিটি, সে দান ধ্যান পছন্দ করে। তো এই গেল হচ্ছে ইনস্পাইট অফ বা ডেসপাইটের উদাহরণ। ইনস্পাইট অফ সমান সমান ডেসপাইট, মাথায় রাখবে। অনেকে আমরা কি করি, ইনস্পাইট অফ, তো ওই অভ্যাসে আমরা ডেসপাইট অফ করে দিই, অফটা কিন্তু বসানো যাবে না, তাহলে কিন্তু কেটে দেবে, ঠিক আছে। এরপরে আরও একটা ফ্রেজ প্রিপোজিশন যদি বলি, ইন কেস অফ বা ইন দ্য ইভেন্ট অফ, এটা আমরা শর্তে বসাই। একটা উদাহরণ দিই, এটা বলা কিছু নেই, এটা এরকম ফর্মুলা হয়, ইন দ্য ইভেন্ট অফ বা ইন কেস অফ প্লাস ভাব প্লাস আইএনজি বসে, ঠিক আছে, বা ওই যে পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে তারপরে নাউন ফর্ম বসানো যেতে পারে। যদি বলি ইফ ইট রেন্স আই উইল স্টে অ্যাট হোম, যদি বৃষ্টি হয় তাহলে আমি বাড়িতে থাকবো। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, জানো, অ্যাডভার্বিয়াল ক্লজ শর্ত। এটাকে যদি সিম্পল করতে হয় তাহলে ইফের জায়গায় আমরা বসালাম ইন দ্য ইভেন্ট অফ রেইনিং, বা প্লাস আইএনজি বসে গেল। ইফ ইট রেইনস বলেছে, তাহলে রেইনটা ভার্ব, আইএনজি যুক্ত করলাম। ইন দ্য ইভেন্ট অফ রেইনিং আই উইল স্টে অ্যাট হোম, আমি বাড়িতেই থাকবো। বা ইন কেস অফ রেইনিং আই উইল স্টে অ্যাট হোম। সো এইভাবেই ইন দ্য ইভেন্ট অফ বা ইন কেস অফের ব্যবহার হয়, এটা কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মাথায় রাখবে, ঠিক আছে। এইবার আসি বিসাইডস এর ব্যবহার। এটা বিকল্প বা পাশাপাশি বোঝানোর জন্য। বিসাইডস এর ব্যবহারটাও সেম, একই ধরনের। এগুলো মনে রাখা খুব সহজ, যেগুলো আগে বলেছি সেগুলো বারবার ইউজ হবে, দেখবে। যদি বলি আই লাইক টি, আই লাইক কফি, তাহলে বিসাইডস লাইকিং টি আই লাইক কফি। বা হি ইজ এ ডান্সার, হি ইজ আ পলিটিশিয়ান টু, তাহলে বিসাইডস বিং আ ডান্সার হি ইজ এ পলিটিশিয়ান টু। দেখো বি থাকলে বলেছি বিং ব্যবহার হয়, আর অন্য ভাব থাকলে হ্যাভিং। বা এক্ষেত্রে বিসাইডস বা যেগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওই ডাইরেক্ট ভার্বের সঙ্গে আইএনজিও যুক্ত হয়ে যেতে পারে। উদাহরণ দিচ্ছি, আই লাইক পেন্টিং, আই লাইক ডান্সিং, তাহলে বিসাইডস পেন্টিং আই লাইক ডান্সিং, দেখো ডাইরেক্ট আইএনজি যুক্ত করে দিলাম, এইভাবে হতে পারে, ঠিক আছে, বিসাইডস এর ব্যবহার। আরও অনেক এরকম ফ্রেজ প্রিপোজিশন আছে, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, হ্যাঁ, এগুলো হচ্ছে রিজনের ক্ষেত্রে ইউজ হয়। তারপরে হচ্ছে উইথ এ ভিউ টু, উদ্দেশ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এগুলো তোমরা খুব সহজেই পারবে, এগুলো কঠিন না, জাস্ট। তো এরপরে আরেকটা কথা বলি, জেরান্ড আর ভার্বাল নাউন, এই দুটো বলেই আজকের
লেসন শেষ করবো এই জন্যই যে না হলে খুব বড় হয়ে যাবে লেসনটা। আর যদি আরও অনেক কিছু আছে সিম্পলে জানার মতো, সেগুলো আমি আর একটা সিম্পল সেন্টেন্সের উপর আর একটা লেসন বানিয়ে নেবো তোমাদের, ঠিক আছে? তো জেরান্ড কি? জেরান্ড ভাব প্লাস আইএনজি যখন নাউনের মতো ব্যবহৃত হয়, ভাব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তখন আমরা সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলছি, কিন্তু ভাব প্লাস আইএনজি যখন নাউনের মতো ব্যবহৃত হয় তখন তাকে আমরা জেরান্ড বলি। যেমন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। দেখো সুইমিংটা ভাব প্লাস আইএনজি নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার প্রমাণ কি? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুইমিং একটা জিনিস বা একটা কাজ যাই বোঝায়, নাউন। তো ইজ আ গুড এক্সারসাইজ, এটা একটা ভালো ব্যায়াম। তো এই হচ্ছে সুইমিংটা হচ্ছে এখানে জেরান্ড। তো জেরান্ডের ব্যবহার আমাদের করতে হতে পারে সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে। তো এইটুকুই বললাম শুধু জেরান্ড সম্বন্ধে। বা জেরান্ড প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। এরপরে ভার্বাল নাউন। ভার্বাল নাউনটা শুধু ফর্মেশনটা দেখে নাও। ভার্বাল নাউন হচ্ছে তোমার ভাব প্লাস আইএনজির আগে দা এবং পরে অব বসে, তাহলে তাকে আমরা ভার্বাল নাউন বলি। আর এই ভার্বাল নাউন একটা উদাহরণ যদি দিই, আই লাইক দ্য বিটিং অফ ড্রামস, আমি পছন্দ করি দ্য বিটিং অফ ড্রামস, ড্রামের বিটিং। দে লাইক দ্য রাইডিং অফ হর্স, তারা পছন্দ করে ঘোড়ার উপর রাইড করা। তো এগুলো হচ্ছে ভার্বাল নাউন। এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হতো, সেই জন্যই এই লেসন করা। তোমরা ভালো করে যেগুলো ফর্মুলা দিলাম স্ক্রিনে সেগুলো টুকে নিও, ভালো করে বুঝে নিও, তাহলে তোমাদের সিম্পল সেন্টেন্স বুঝতে খুব সুবিধা হবে। খুব তাড়াতাড়ি কমপ্লেক্স সেন্টেন্সের উপর একটা লেসন নিয়ে আসবো। তো সঙ্গে থেকো, পাশে থেকো, যেন তোমাদের আরও কিছু শেখাতে পারি, কারণ শেখানোর মধ্যে একটা আনন্দ আছে। আর আমার চ্যানেলে নতুন থাকলে ডু সাবস্ক্রাইব ইট ফর ফিউচার আপডেটস। আর যদি ভিডিওটা তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর কোনো ডাউটস থাকলে কমেন্ট করতে ভুলো না, আমি সেগুলো তোমাদের নিশ্চয়ই রিপ্লাই দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।